ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু। ভিপি পদে ৪৫ সহ চূড়ান্ত প্রার্থী ৪৭১ জন। বুথ কম থাকায় ভোট কম পড়ার শঙ্কা প্রার্থীদের। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। নির্বাচন নিয়ে দু একটি দলের বিভ্রান্তির চেষ্টাকে কৌশল বললেন সালাউদ্দিন আহমেদ। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপি, জানালেন হাসনাত আব্দুল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের রিভিউ শুনানি শুরু। পক্ষে রায়দানকারী প্রত্যেকেই প্রধান বিচারপতি হন, জানান শিশির মনির। আইনের দৃষ্টিতে এটি রায় নয়, অভিমত জয়নুল আবেদিনের। জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস করা হচ্ছে। কারাগারে খালেদা জিয়ার উপর নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা, জানালেন আইজি প্রিজন। ৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। কাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ। প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কমিশনের বিরুদ্ধেও নানা অভিযোগ প্রার্থীদের। তাদের আশঙ্কা, বুথ কম হওয়ায় ভোট কম পড়বে। এদিকে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ২৮ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪৭১ জন। মোট ভোটার ৩৯,৮৭৪ জন। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ৩ জন ভিপি প্রার্থী। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, প্রক্টোরিয়াল টিম, পুলিশ সহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের প্রবেশ মুখে সেনাবাহিনী থাকবে বলেও জানান তিনি। খসড়া তালিকা যেটা ছিল চূড়ান্ত খসড়া, সেখানে ছিল ৫০৯ জন। সেখান থেকে প্রত্যাহার এবং আপিল না করা এরকম সংখ্যা হচ্ছে ৩৮ জন। মোট এখন ৪৭১ জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসাবে ডাকসু ২০২৫ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে চারুকলা ইনস্টিটিউটে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদের ফেস্টুন ভাঙচুরের অভিযোগ করেছেন প্যানেলের প্রার্থীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের সমালোচনাও করেন তারা। নীতিমালা মেনে সাদা কালো প্রিন্টের যে প্রচারণা ম্যাটেরিয়ালস দেওয়ার কথা, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে এরকম দেওয়া হয়েছে, যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন। সেই ফ্যাসিবাদী শক্তির, যারা ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায়, ফেরাতে চায়, এমন ছোট্ট একটি পক্ষ, এমন একটি চেপে থাকা গোপনে থাকা পক্ষ, যারা আজকে সেটিকে বিকৃত করছে। কঠোর সতর্কবার্তার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে বুধবার সকাল থেকে। প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট ও ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক থাকায় প্রথম দিনের প্রচারে সময় দিতে পারেনি ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। বেলা ১১টায় সিনেট ভবনে প্রচারণার আচরণবিধি নিয়ে দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে ৩ ঘন্টা লাগুক, ৪ ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্রের রিটার্নিং অফিসার যারা দায়িত্বে থাকবেন ওনারা সেখানে হল এবং ডাকসু রেজাল্ট ঘোষণা করে দিবেন। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন সহ নানা ধরনের আপত্তি জানালে মীমাংসা ছাড়াই সভা শেষ করে নির্বাচন পরিচালনা টিম। পরে ডাকসু প্রার্থীরা জানান, ভোটার সংখ্যার তুলনায় ভোট গ্রহণের ৮টি কেন্দ্র যথেষ্ট নয়। প্রায় ৪০,০০০ ভোটার হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেক ভোট পড়ার আশঙ্কা তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসক কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যার জায়গায় রয়ে গেছে। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে যেমনভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। প্রপাগান্ডা করি আমরা, যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা
তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। নির্বাচনকে সামনে রেখে অন্তত ৫-৬ দিন যেন পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়, তবে নির্বাচন কমিশন আমাদের এই কথাগুলো শোনেননি। এখানে মনে হয়েছে তারা একটা দায়সারা কাজ করছেন। নির্বাচনী প্রচারণার শেষ দিন আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল আবেদন করেছেন। মোট ২৭৬টি মনোনয়নপত্র দাখিলের পর ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৭ জন, এজিএস নারী পদে ৯ জন, এজিএস পুরুষ পদে ২১ জন সহ মোট ২৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ২০টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশন জানায়, স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ হওয়ার পরও আবেদন, এক ব্যক্তির একাধিক প্রার্থীকে সমর্থন ও প্রস্তাবকারী হওয়া এবং মনোনয়নপত্রের তথ্যে ভুল সহ নানা অসঙ্গতির জন্য এসব ফর্ম বাতিল করা হয়েছে। ২৭ আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোটার বিশ্ববিদ্যালয়ের ১১,৯১৯ জন শিক্ষার্থী। অন্যদিকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেছাতে পারে রাকসু নির্বাচনের তারিখ, জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। এছাড়া আবাসিক হলের পরিবর্তে ভোট কেন্দ্র হিসেবে একাডেমিক ভবনগুলোকে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাকসু নির্বাচন কমিশন অফিসে এই তথ্য জানান তিনি। এ সময় পরিবর্তিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নির্বাচনের তারিখ পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এমন ঘোষণা আসার পরপরই মনোনয়নপত্র সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা শাখা ছাত্র শিবির, সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক ফাহিম রেজা সহ রাকসু নির্বাচনে প্রার্থী হতে যাওয়া শিক্ষার্থীরা যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবিতে রাকসু ট্রেজারার অফিসের সামনে স্লোগান দিতে থাকে। ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীরা জানায়, মনোনয়নপত্র উত্তোলন এবং ভোট কেন্দ্র একাডেমিক ভবনে নেয়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, তবে নির্দিষ্ট দিনে রাকসু নির্বাচন হতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজ মনোনয়ন বিতরণের তৃতীয় দিন শেষে ভিপি পদে ৬ জন, জিএস পদে ৪ জন ও এজিএস পদে ৫ জন সহ অন্যান্য পদে ১৪২ জন মনোনয়ন উত্তোলন করে। আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দিন ধার্য রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে উল্লেখ করে এটি তাদের কৌশল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশার কথাও জানান তিনি। জামাতের সাথে নির্বাচনী জোটের কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই সিনিয়র নেতা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, বিগত দিনে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করা হয়েছিল। স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি এখনো ষড়যন্ত্র করছেন। কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সেলিমা রহমান। এদেশের মানুষের চিত্র, এদেশের মানুষের ছবি এবং এদেশের মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। এদিকে চলমান রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে, সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে, তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না।
সালাউদ্দিন আহমেদ জানান, কয়েকটি ইসলামী ঘরানার দলের সাথে আলোচনা হচ্ছে, তাদের সাথে জোট হতে পারে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়। এর বাইরে বিগত দিনে আন্দোলনে যারা ছিল তাদের সাথেও জোট হতে পারে বলেও জানান তিনি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত 24 অগস্ট আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য পুনরায় 24 ঘন্টা সময় বাড়ানো হয়। আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। চিঠিতে আরও বলা হয়, এরপরও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো আপত্তি নেই এনসিপির, তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মায়ের ডাকের আয়োজনে বিগত 15 বছরে গুম নিয়ে 10 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্ট পরবর্তী ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতানৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর প্রতি তার আহ্বান, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখ্য সংগঠক। যদি ভোট না দেয় এনসিপি, তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটা খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে, সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির প্রথম দিনে রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেছেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে যুক্তি দেন জামাতের আইনজীবী শিশির মনির, আর এটি কোনো রায় নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বুধবার আবার শুনবেন আপিল বেঞ্চ। আহমেদ সরারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ 2014, 18 ও 2024-এর নির্বাচন করে। তবে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট নাগরিক। আবেদনে পক্ষভুক্ত হন বিএনপির পক্ষে দলের মহাসচিব এবং জামাতের পক্ষে সেক্রেটারি জেনারেল। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চের শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া রায়ের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, যারা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। যারা খায়রুল হকের সাথে একমত হননি তারা কেউ সে পদে যেতে পারেননি। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধানও সংশোধন করে ফেলা হয়। ফলে যে অর্ডার পাস করা হয়েছে সংক্ষিপ্ত আকারে আর যে অর্ডার পাস করা হয়েছে 16 মাস পরে বিস্তারিত রায়ে, তার সমালোচনা করেন মাননীয় বিচারপতি জনাব আব্দুল ওয়াহাব মিয়া এবং তিনি বলছেন যে যেটা পরবর্তী জাজমেন্টে যে আদেশটুকু এসেছে এটা প্রকৃত প্রস্তাবে মূল শর্ট আদেশের মধ্যে ছিল না। এই জন্য আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটা আইনের দৃষ্টিতে কোনো রায়ই না। প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন।
পঞ্চদশ সংশোধনীর 20 ও 21 ধারা বাতিল হলেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের মাধ্যমেই চূড়ান্ত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাল সকাল 10টায় শাহবাগে 3 দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করে তারা। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের 3টি দাবি হল, নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। এছাড়া 10ম গ্রেডে শতভাগ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করার দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না, যদি কেউ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর শাহবাগ এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কোটার মাধ্যমে পুরো প্রকৌশল সেক্টর দখল করে ফেলেছে, তো আমরা ওইটার বিরুদ্ধে আমরা লড়াই করতেছিলাম। ইঞ্জিনিয়ার পোস্টে তারা 100% কোটা নিয়ে ঢোকে এবং ওইখান থেকে ওই 100% কোটা নিয়ে তারা প্রবেশ করার পর নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে তারা 33% থেকে শুরু করে 50%, 66%, এমনকি 100% কোটা নিয়ে তারা প্রবেশ করে। সামগ্রিকভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। মঙ্গলবার সকালে কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া কারাগারে বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন পেলে তা তদন্ত করার কথাও জানান আইজি প্রিজন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকালে পুরান ঢাকার কারা সদর দপ্তরে কারাগারের বিগত 1 বছরের কার্যাবলী নিয়ে মতবিনিময় করেন কারা মহাপরিদর্শক। আরেকটা স্টেক হোল্ডার বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীদের জন্য নতুন করে 2টি কেন্দ্রীয় কারাগার এবং 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। পোস্টিং বাণিজ্য এবং নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করার দাবি করে তিনি আরো বলেন, কারাগারকে ক্যাশলেস এবং মাদক মুক্ত করা হবে। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কারাগারকে ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছি। গত 1 বছরে শুরুর দিকে, এখন আর পাচ্ছি না, অলমোস্ট 80 লক্ষ টাকা ক্যাশ আমরা ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে উদ্ধার করেছি, বিভিন্ন বন্দীদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। সো আমরা কঠোরতা বজায় রাখছি, বাট আপনি যদি বলেন যে 100% সফল, এটা মানে বাংলাদেশে আমরা যে পরিবেশে বসবাস করছি এখন পর্যন্ত আমরা পারিনি। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের কথাও বলেন আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এছাড়া কারাগারে বেগম জিয়াকে নির্যাতনের অভিযোগ করা বিএনপির বিষয়টির যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে কারা অধিদপ্তর। পেপার পত্রিকা দেখেছি, বাট আসলে যদি ফরমাল কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি, দাখিল করা হয়নি, যদি ফরমাল অভিযোগ আমি পেই তখন হয়তো আমি এটা তদন্ত করে দেব। 5 আগস্টের পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 9 জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 79 আসামি সহ 700 জনকে এখনো গ্রেফতার করা হয়নি বলেও তথ্য দেন আইজি প্রিজন। তারা সাধারণত পরিবারে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোরা আইন হয়েছে। তিনি বলেন, ভ্যাটের একক রেট করার কোনো বিকল্প নেই। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, যা রীতিমতো আতঙ্কের। এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদের মন্তব্য, আমলাদের দিয়ে নীতি প্রণয়ন করলে তা কখনোই সঠিক হয় না। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। প্রতিটি অর্থ বছরেই রাজস্ব লক্ষ্য অর্জনে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আর রাজস্ব কর্মকর্তাদের ঘুষ ও হয়রানির ব্যবসায়ীদের প্রতিনিয়ত অভিযোগের মধ্যে শেষ পর্যন্ত এনবিআর বিলুপ্ত করেছে সরকার। এমন বাস্তবতা রাজধানী ঘটেলে কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ে গোলটেবিল আলোচনা আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ব্যয়ের অগ্রাধিকার যৌক্তিকতা সঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নেই, এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা কেউ ব্যবহার করে না, তার মানে ওই খরচের মধ্যে লাভবান হচ্ছে কারা? একটা কন্ট্রাক্টর শ্রেণী, আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে, দেশের জনগণ কোনো লাভবান হয়নি। সুতরাং এই প্রশ্ন তারা করবেই যতদিন পর্যন্ত আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে ঠিক করতে না পারবো। ব্যবসায়ীদের বিরোধিতায় ভ্যাট আইনটাও সঠিকভাবে প্রণয়ন করা যায়নি বলেন এনবিআর চেয়ারম্যান। আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে, আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। ওই সরকারি ব্যুরোক্র্যাটের উপরে পলিসি বানানোর দায়িত্ব দিলে যেটা হবে যে আপনি যদি পুলিশকে বলেন তুমি কোথায় কোথায় গুলি করতে হবে এই আইনটা তৈরি করো, তো সে তো তার মতো করে তৈরি করবে। এখানে নিয়মটা হচ্ছে যে সকলকে পার্টিসিপেট করে এমন একটা হলিস্টিক পলিসি বা পদ্ধতি তুলে দিতে হবে। এলডিসি উত্তরণের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি রক্ষা না করলে এর জন্য চরম মাশুল তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর সিডাপ মিলনায়তনে জুলাই জাতীয় সনদ নিয়ে এক সেমিনারে সুজন সম্পাদক কথা বলেন। তিনি বলেন, দলগুলো শুধু মুখে বলবে এবং নির্বাচনের পরে গিয়ে বাস্তবায়ন করবে না, এটি রাজনীতির জন্য ভালো হবে না। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেন, বর্তমানে রাজনৈতিক যে সংকট তা শুধু জুলাই সনদ নিয়ে নয়, এই সংকট সমাধান হতে পারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। মনির হায়দার বলেন, অনেকের আশা ছিল ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্য নষ্ট হবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে দৃশ্যমান অদৃশ্যমান আরও অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আর কখনো এমন কোনো বিভেদ তৈরি হবে না যেটা আমাদের অভ্যুত্থানের অর্জনকে ঝুঁকিতে ফেলবে। আমার কেন যেন মনে হচ্ছে আমার এই ধারণাটা বা আপনাদের এই ধারণাটা বা এই আকাঙ্ক্ষাটা হয়তো পুরোপুরি ঠিক ছিল না। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আর তাদেরকে বুঝতে হবে যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতায় যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে। দেশে 2024 সালে 364 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সকালে মানবাধিকার সংগঠনটির এক গবেষণায় উঠে এসেছে নারী নির্যাতন 2024-এর এমন ভয়াবহ চিত্র। এতে জানানো হয়, অল্প বয়সী কন্যা শিশু, বিশেষ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হচ্ছেন। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ই কম বয়সী হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। গত বছর ধর্ষণের ঘটনা যা ছিল চলতি বছরের প্রথম 6 মাসেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। দেশের জাতীয় 14টি দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সমীক্ষাটি করা হয়েছে। শিশু হচ্ছে প্রান্তিক গোষ্ঠী, তাদেরকে যখনই সমাজের মধ্যে একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, তখন তারা সেটার শিকার হচ্ছে। নারী বিদ্বেষী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে একটা স্বাভাবিক সামাজিক সুস্থ সংস্কৃতি গড়ে তোলা, সেখানটাতেও আপনারা ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণের দাবি ও আপত্তি নিষ্পত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিন ঢাকা অঞ্চলের 28টি আসনের সীমানার বিষয়ে 259টি আপত্তি ও 50টি পরামর্শ সহ 309টি আপত্তির উপর শুনানি গ্রহণ করে তা নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। শুনানিতে গাজীপুরে 5 থেকে 6টি আসন হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান
আবেদনকারীরা। এছাড়া বিভিন্ন আসনের সীমানা নিয়ে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানান সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক প্রতিনিধিরা। শুভ মাহফুজের প্রতিবেদন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানির তৃতীয় দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এদিন শুনানি হয় ঢাকা অঞ্চলের ২৭টি আসনের সীমানা নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য কমিশনার, ইসি সচিব ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগ দেন আইনজীবী, রাজনীতিক ও স্থানীয় জনগণও। মানিকগঞ্জ ১, ২ এবং ৩ আসনের শুনানিতে আবেদনকারীরা বলেন, মানিকগঞ্জ ২ থেকে কিছু ইউনিয়ন সরিয়ে নিলে ভোটারদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে, বজায় থাকবে ভৌগোলিক অখণ্ডতা। গাজীপুর অঞ্চলের শুনানিতে ইসির প্রতি আবেদন জানানো হয় সংসদীয় আসনের খসড়া সীমানার সিদ্ধান্তে অটল থাকতে। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে আসন সংখ্যা বাড়ানোর জন্য। বিজ্ঞ নির্বাচন কমিশন 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। আবেদন আসে মুন্সিগঞ্জের 3টির বদলে 4টি আসন করার। একই সাথে নরসিংদী অঞ্চলে 2008 সালের আগের সীমানায় ফেরার দাবি জানান আবেদনকারীরা। শুনানিতে উঠে আসে ভোটারের ভারসাম্যের বিষয়টিও। ঢাকার আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়েও উঠে আসে পক্ষে বিপক্ষে মত। নির্বাচন কমিশন আগে থেকে যেটা ঢাকা 18 আসনের সাথে এই 3টা ওয়ার্ড 52, 53, 54 রেখেছে, আমরা সেটাই ওইভাবে বহাল থাকবে, এটার পক্ষে কথা বলছি। কামরাঙ্গীর চর 55, 56, 57 আগের মতে করে আমরা ঢাকা 2 সংসদীয় আসনের সাথে থাকতে চাই। আমাদের 55 ওয়ার্ডকে ঢাকা সাথে সংযুক্ত করে আমাদের কামরাঙ্গীর চরের জনগণের প্রাণের দাবি। বুধবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তির মাধ্যমে শেষ হবে 4 দিনের শুনানি কার্যক্রম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানে অনেক কিছু আগামী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তার পথে বাধা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেন, সংবিধানের ইতিহাস জানতে সকলের সংবিধানও পড়া প্রয়োজন। সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়ার লেখার রেভলিউশনারি কনস্টিটিউশনালিজম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ একথা বলেন। মঙ্গলবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি ইমদাদুল হক, সাবেক বিচারপতি MA মতিন, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোহাম্মদ একরামুল হক ও ব্যারিস্টার সারা হোসেন সহ অন্যান্যরা। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকাশিত বইটির উপর আলোচনায় অধ্যাপক আসিফ নজরুল বলেন, সংবিধান চর্চার ক্ষেত্রে বইটি ভূমিকা রাখবে। শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত না হলে সুনাগরিক হওয়া যাবে না, আর সুনাগরিক না হলে ভালো মানের সরকার পাওয়া যাবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জিয়াউর রহমান ইন্ট্রোডিউস করেছিল, তো প্রকাশ্যে মিনিটে শেখ হাসিনা গালাগালি করতে জিয়াউর রহমানকে, বাট ওয়েন দ্য চয়েস ওয়াজ বিটুইন শেখ মুজিব এন্ড জিয়াউর রহমান, শি পিকড জিয়াউর রহমান। পঞ্চদশ সংশোধনী, এরকম একটা সংবিধান সংশোধনী যে করেছে, আওয়ামী লীগের লোকজন কি এতই বোকা নাকি উদ্ধত? আমার মনে হয় তারা উদ্ধত ছিল। তারা ভাবতো কি তাদের এত ক্ষমতা, এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, এমন নির্যাতন যন্ত্র চালু করতে পেরেছে চাউচেস্কু বা পিনোশের মতো, যে তাদের মুখের উপর কেউ কথাই বলতে পারবে না। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত 25 বিচারক। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এর আগে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের 95 1 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের 98 অনুচ্ছেদের ক্ষমতা বলে 25 ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বন্যায় জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর করেছে চীন। মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চীনের সহায়তায় মানবতায় সেবায় তাদের কার্যক্রমের সক্ষমতা আরও বাড়বে। আটটি কন্টেইনারে 15 ধরনের অত্যাধুনিক সরঞ্জামাদির মধ্যে 500টি লাইফ ভেস্ট, 500টি রেস্কিউ হেলমেট, 500 জোড়া রেস্কিউ বুট, 500 জোড়া হ্যান্ড গ্লাভস, 300টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, 250টি রেস্কিউ রোপ, 100টি ইঞ্জিন সহ রাবার বোট, 10 সেট ডিজেল জেনারেটর, 6 সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ অন্যান্য যন্ত্রপাতি রয়েছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন। আগামীতে যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠানটির পাশে থাকবে চীন সরকার। Prevention and mitigation capacities and help its people stay safe from the threats of floods. As a companion on the path of development and sincere partner, China has always stood together with the government and people of Bangladesh through thick and thin. সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে সাদা পাথর পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দল সাদা পাথর এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে তারা ঘণ্টাব্যাপী অবস্থান করে পাথর লুণ্ঠিত হওয়া জায়গাগুলো ঘুরে দেখেন। এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা। পাশাপাশি পাথর লুটের ঘটনার বাস্তব অবস্থা কি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় তদন্ত কমিটি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবে। পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কারের সচিব জাহেদা পারভিন। সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কমিটির অন্যান্য সদস্য সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় কমিটির সাথে ছিলেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ MS কারেন পেতুলা স্টাফেল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় 130 কোটি টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 1 কেজি 600 গ্রাম IS সহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার কাস্টমস, গোয়েন্দা ও তদন্তের উপপরিচালক সেলিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত 2টার দিকে তাকে আটক করা হয়। জানান, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছেন এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়। পরে ওই নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করা মাত্রই তাকে তল্লাশি করা হয়। পরে বাক্সের ভেতরে 22 পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়। সেলিনা আক্তার বলেন, চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্ট এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমের প্রস্তুতি চলছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি চালানো হয়। এর আগে সোমবার বিকেলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালায় স্থানীয় নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি জায়গায় এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে তারা গুলি ছুটতে থাকলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক গোলাগুলি হয়। পরে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিশ্ব মানবতার কবি কাজী নজরুল ইসলাম শীর্ষক আলোচনা সভা ও নজরুল সন্ধ্যা এবং বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাপে সাপ কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা 2025 দেওয়া হয়েছে রাজধানীতে। বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। প্রধান আলোচক ছিলেন কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের চেয়ারম্যান কবি নজরুলের নাতি বেগম খিলখিল কাজী। সভাপতিত্ব করেন বাপে সাপের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স।
যমুনা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং হয়েছে রাজধানীর একটি অভিজাত হোটেলে। সবাই ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক সেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। মিটিংয়ে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন ICFP 2025 শুরু হয়েছে রাজধানীতে। সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশ সকালের সম্মেলনটির আয়োজন করে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সহযোগিতায় তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে এতে সভাপতিত্ব করেন সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর MA বারিক। উপস্থিত ছিলেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্রের ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল শাওয়ার সহ সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কোরিয়া, জাপান ও বাংলাদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা, নীতি নির্ধারক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরো একবার। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু, ভিপি পদে 45 সহ চূড়ান্ত প্রার্থী 471 জন। বুথ কম থাকায় ভোট কম পড়ার সংখ্যা প্রার্থীদের, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। নির্বাচন নিয়ে দু একটি দলের বিভ্রান্তিকর চেষ্টাকে কৌশল বললেন সালাউদ্দিন আহমেদ। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, জানালেন হাসনাত আব্দুল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের রিভিউ শুনানি শুরু, পক্ষে রায়দানকারী প্রত্যেকেই প্রধান বিচারপতি হয়েছেন, জানান শিশির মনির। আইনের দৃষ্টিতে এটি রায় নয়, অভিমত জয়নুল আবেদিনের। জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস করা হচ্ছে, কারাগারে খালেদা জিয়ার উপর নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা, জানালেন আইজি প্রিজন। 3 দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, কাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।